আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে কিছুটা আলোচনা করব। বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি, প্রথমে আমরা সে আলোচনাটাই শুরু করি। বাস্তব জগতে ব্যবহৃত সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে যদি আমরা ভাগ করি, দুইটা সংখ্যা পাবো, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আমরা শিখবো মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি। তোমরা দেখো, মূলদ সংখ্যাকে যদি আমরা ভাগ করি, দুইটা অংশ পাই, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশমূলক সংখ্যা। তোমরা নিশ্চয় ভগ্নাংশ চিনো। এখন আমি পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করবো। পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? তাহলে পূর্ণ সংখ্যা হবে এই সংখ্যাগুলো। মনে করো যে 5 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, বা -5 একটা সংখ্যা, তারপর হতে পারে কি -3 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা, কিংবা 0 একটা সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে, এখানে ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে এবং শূন্য থাকবে। তাহলে শূন্য, ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা মিলাই হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। এরপর আছে আমাদের কি ভগ্নাংশ। তো ভগ্নাংশ তো আমরা জানি, ভগ্নাংশ সংখ্যাগুলো আমরা জানি 3/2 হইতে পারে, 5/4 হইতে পারে, অথবা 7/3। যে কোনো ভাবে ভগ্নাংশ সংখ্যা আমরা চিনি। ভগ্নাংশের মধ্যে একটা লব আর একটা হর থাকবে। এখন দেখো, পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভাঙাই, কি পাইছি? একটা ধনাত্মক সংখ্যা, একটা শূন্য, একটা ঋণাত্মক সংখ্যা। ওই যে এখানে দেখাইলাম, এখানে কি শূন্য আছে আমার, আবার ঋণাত্মক সংখ্যাও আছে, ধনাত্মক সংখ্যাগুলো আছে, পজিটিভ, নেগেটিভ এবং কি জিরো। আচ্ছা, এখন যদি আমরা কি ধনাত্মক সংখ্যাগুলোকে আবার ভাগ করি, কাকে? এই ধনাত্মক সংখ্যাগুলোকে ভাগ করলে কি পাবো আমরা? মৌলিক সংখ্যা 1 এবং যৌগিক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা কোনগুলা? প্লাস চিহ্নওয়ালা গুলা, যেগুলাতে কি মাইনাস হবে না কিংবা জিরো থাকবে না, সেগুলোই হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যাকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে, মৌলিক, 1, যৌগিক। এখন আমরা মৌলিক সংখ্যাগুলো একবার দেখি। মৌলিক কোনগুলো হবে? আমরা ছোটবেলায় শিখছি মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13। এই টাইপের সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলা? 4, 6, 8, 9, 10, 12। যে সকল সংখ্যাকে হচ্ছে তোমাদের কি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারাও ভাগ যায়, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আর যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমি যদি দেখাই, এখানে 7 আর 8। 7কে যদি আমি ভাঙাই, 7 একে 7 হয়। 8কে ভাঙালে কি হবে? 8 একে 8 হয়, আবার 4 দুগুণে 8 হয়। এখন দেখো, 7কে ভাঙাইলে শুধু আমি 1 আর 7 পাইছি, 1 এবং ওই সংখ্যা পাইছি, এই জন্য এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা 8 কেন যৌগিক সংখ্যা? কেন 1 আর 8 ছাড়াও এখানে আরো দুইটা সংখ্যার গুণফল মিলাই হচ্ছে 8, বা 2 আর 4 দিয়েও 8কে ভাঙানো যায়, এই জন্য 8 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে 7 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আর 8 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা কি শিখলাম? মৌলিক, যৌগিক শিখলাম। এবার দেখি ভগ্নাংশ। এই ভগ্নাংশকে কয় ভাগ করছে? 2 ভাগে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে ভাঙালে কি পাইছে? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এখন আমরা একটু প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশটা দেখব। দেখো, 5/3 এবং 3/5, আর একটা দিলাম 1 সমস্ত 2/1। দেখো, এখানে 5/3 মধ্যে হর হচ্ছে বড়, লব হচ্ছে ছোট। হর বড়, লব ছোট হলে এটা বলে প্রকৃত ভগ্নাংশ, এটা বলে প্রকৃত ভগ্নাংশ। আর হর ছোট কিন্তু লব বড়, তাইলে এটা হবে অপ্রকৃত। আর লব হরের সাথে যদি পাশে একটা পূর্ণ সংখ্যা থাকে, বা এই জাতীয় সমস্ত থাকে, 1 সমস্ত 2/1, 1 সমস্ত 3/5, বা 6 সমস্ত 7/3, এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাইলে এটা হচ্ছে আমাদের প্রকৃত, এটা হচ্ছে অপকৃত, আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। গেল।
এরপরে আসি আমাদের, তাহলে আমরা ভগ্নাংশ শিখলাম, সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত অপ্রকৃত মিশ্র শিখলাম। এর আসি দশমিক কি সংখ্যা, দশমিক ভগ্নাংশ। দশমিকের ভাঙ্গাইলে আবার কি পাই আমরা, সসীম দশমিক, আর এটা হচ্ছে অসীম আবৃত্ত, সসীম এবং অসীম আবৃত্ত। এখন আমরা এটা একটু দেখলাম। দেখো 3.5 এটা একটা দশমিক ভগ্নাংশ, দশমিক থাকলেই সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন দেখো 3.5, 2 দিলাম একটা, আর একটা দিলাম 3.567, আর একটা দিলাম 3.5677777 ডট ডট ডট। দেখো 3.52, এখানে দশমিকের পরে সংখ্যা আছে মাত্র দুইটা, যা আমি গণনা করতে পারতেছি, তাহলে এটাকে বলা হয় সসীম, সসীম দশমিক। মানে যে সংখ্যাটা দশমিকের পরের সংখ্যাটা যদি তুমি গণনা করতে পারো সেটা হবে সসীম দশমিক। আর এবারে নিচেরটা দেখো 3.5677777। তো এটা এখানে আমি কি দেখতেছি, 5-6 তো একবার করে আছে, কিন্তু 7 সংখ্যাটা আমার বারবার রিপিট হচ্ছে। তো যে সংখ্যাটা বারবার রিপিট হয় তার উপরে আমি এরকম একটা ফোনোফোনিক দিতে পারি। কি দিতে পারি? ফোনোফোনিক। যেমন এখানে আমি কি করছি, 3.567 ফোনোফোনিক। যে সংখ্যাটা বারবার রিপিট হয় তার উপর যদি আমি একটা ফোনোফোনিক দিই, তাহলে সেখানে আর নতুন করে সংখ্যা লিখতে হবে না। তাহলে এতগুলো সাতের আমি সাতের উপর একটা ফোনোফোনিক দিয়ে প্রকাশ করতে পারলাম। তো এইগুলারে বলা হয় অসীম আবৃত্ত। এই সমস্ত দশমিকগুলোকে কি বলা হয়? এই 3.567 উপর 15 পরে কিংবা 3.56777 শেষে ডট ডট আছে, এগুলোর বলা হয় অসীম আবৃত্ত। আরেকটা সংখ্যা কি ছিল, ওই যে অমূলদ সংখ্যাকে বাঙালি কি দেখছিলাম এখানে, অসীম অনাবৃত্ত দশমিক। অনাবৃত্ত দশমিক কোনটা? অনাবৃত্ত দশমিক হচ্ছে, মনে করো এটা 3.5678 4 3 2 4 3 1 ডট ডট ডট। দেখো এইখানে সংখ্যাটার কি কোনো শেষ নেই, আবার কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যারও মিল নেই, বা কোনো সংখ্যা বারবার রিপিট হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় অসীম অনাবৃত্ত, অসীম অনাবৃত্ত। আর যদি অসীমের মধ্যে কোনো একটা সংখ্যা বারবার রিপিট হয়, কোনো একটা সংখ্যা কিংবা দুইটা সংখ্যা তিনটা সংখ্যা বারবার রিপিট হয়, সেটা হচ্ছে আমাদের অসীম আবৃত্ত। আর যদি কোনো সংখ্যায় রিপিট না হয়, কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার মিল না থাকে, তাহলে সেটা হবে অসীম অনাবৃত্ত দশমিক। আর অসীম অনাবৃত্ত সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তো এতক্ষণ আমরা যা যা শিখলাম, তাহলে মূলদ আর অমূলদের মধ্যে কি কি আমরা শিখতে পারলাম? তাহলে সকল পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, শূন্য, ঋণাত্মক, মৌলিক, যৌগিক, এক, এই সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদের মধ্যে কি আছে? শুধু অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাটাই অমূলদ। তার মানে যে সংখ্যাটা কি আমাদের দশমিকে থাকবে এবং তার সংখ্যাগুলোকে গণনা করা যাবে না, অসীম অবস্থায় থাকবে, ডট ডট থাকবে, সেটাই হচ্ছে আমাদের অসীম অনাবৃত্ত দশমিক। তাহলে আমরা দেখি, আমরা যদি কয়েকটা মূলদ লিখি, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা লিখি, মূলদ আর একটা লিখলাম অমূলদ। 2 একটা মূলদ সংখ্যা, 3/2 একটা মূলদ সংখ্যা, আবার 3.5 একটা মূলদ সংখ্যা। তাহলে আমি কি দেখলাম? মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যারও মূলদ সংখ্যা ধরা হয়, কোনো ভগ্নাংশকে কি ধরতে পারি আমি, মূলদ সংখ্যা ধরতে পারি, এবং দশমিক সংখ্যা যেগুলোকে গণনা করা যায় সেটা হবে কি মূলদ সংখ্যা। আবার এটাও দিতে পারি 3.7 পৌনঃপুনিক, অথবা আমি দিতে পারি 3.25 পৌনঃপুনিক। তার মানে এখানে 5-এর উপর পৌনঃপুনিক মানে 5 সংখ্যাটা আমার বারবার আসবে, 7-এর উপর পৌনঃপুনিক মানে 7 সংখ্যাটা বারবার আসবে। এগুলো হচ্ছে আমার মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলো হবে? মনে করো 4.3256 ডট ডট ডট। দশমিক আছে কিন্তু দশমিক সংখ্যাগুলার শেষ নেই, কোথায় শেষ হয়েছে আমরা কেউ জানি না। আবার যেগুলো দৃশ্যমান, যে সংখ্যাগুলো দেখতেছি, এগুলোর মধ্যে কোনোটা রিপিট হচ্ছে না বা কোনোটার সাথে কোনোটা মিল নেই, তাহলে এই সমস্ত সংখ্যাকে আমরা বলতে পারি
অমূলদ সংখ্যা। বইতে বলা হচ্ছে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ, আর যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ। তো ভগ্নাংশ আকার কোনটা? এটা। তো এটাকে কি বলা হয়? ফি বাই কিউ আকারে। বইতে দেওয়া আছে যে যে সকল সংখ্যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। কিন্তু এ সকল সংখ্যাকে তো আমরা মূলদ ভগ্নাংশে নিতে পারবো না। মনে করো 3.5কে আমি ভগ্নাংশে নিতে পারবো কিভাবে? দশমিকটা বাদ দিলে আমার কি হবে? 3 আর 5 আসবে। দশমিকের জন্য নিচে আমি কত দিতে পারবো? 1। দশমিকের পর একটা সংখ্যা, একটা শূন্য দিতাম। তাহলে এই দশমিক ভগ্নাংশটাকে আমি কি করতে পারছি? ভগ্নাংশে রূপান্তর করতে পারছি। এই জন্য এটাই হবে কি? মূলদ সংখ্যা। কিন্তু এই দশমিক ভগ্নাংশটাকে কিন্তু আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, কারণ এখানে ডট 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 কোথায় শেষ হয়েছে আমি জানি না। এই জন্য এটা হবে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা অনেকগুলা আলামত আছে চেনার জন্য। পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, দশমিক ভগ্নাংশ থাকতে পারে সসীমের মধ্যে। আর অমূলদ সংখ্যা চেনার একটাই উপায়, সেটা হচ্ছে ডট ডট থাকবে, বা কোনো সংখ্যা রিপিট হবে না, বারবার একসাথে রিপিট হবে না। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।